ক্ষমতা গ্রহণের আগেই ব্রিক্সের সদস্যদের কঠোর বার্তা ট্রাম্পের। নতুন মুদ্রা বাজারে আনলে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি, বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বিশ্লেষকদের। ঘুষ কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম আদানি। বললেন আগতে শক্তিশালী হবে প্রতিষ্ঠান। গ্রেফতারি পরোয়ানা নিয়ে তথ্য দেয়নি ওয়াশিংটন, দাবি নয়াদিল্লির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। যুদ্ধবিরতি কার্যকরের পর লেবাননে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বিপর্যস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করছেন কাজে। লেবাননের দক্ষিণাঞ্চলে ঐতিহাসিক বন্দর নগর তাইরের জেলেদের মধ্যেও ফিরছে কর্মচাঞ্চল্যতা। মৌসুম চলে গেলেও মাছ ধরতে যেতে পেরেই উচ্ছ্বসিত সেখানকার জেলেরা। তবে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলার ঘটনায় আতঙ্কও বিরাজ করছে তাদের মাঝে। নীল জলরাশির বুকে ভাসছে মাছ ধরার নৌকা। দৃশ্যটি যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ লেবাননের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তাইরে শহরের। ইসরায়েলি আগ্রাসনের কারণে কদিন আগেও এই সাগরে মাছ ধরার কথা ভাবাই যেত না। তবে চলতি সপ্তাহে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে তাইরে সহ লেবাননের বিভিন্ন শহরে। এরই মধ্যে অনেক জেলে মাছ ধরতে গভীর সাগরে গেছেন, অনেকে আবার মাছ নিয়ে ফিরেও এসেছেন। কেউ কেউ শেষ মুহূর্তে জাল সারাইয়ের কাজে ব্যস্ত, অনেকেই বড়শি হাতে আসছেন উপকূলে। অক্টোবর ও নভেম্বরে মাছ ধরার মৌসুম চললেও যুদ্ধের কারণে সাগরে নামতে পারেনি জেলেরা। তবু মাছ ধরতে যেতে পারছেন, এতেই উচ্ছ্বসিত তারা। 2 মাস ইসরায়েলি যুদ্ধ ও অবরোধের কারণে আমরা অবরুদ্ধ ছিলাম, তবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা যে আমরা মাছ ধরতে যেতে পারছি। তাইরি শহরের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা এখানে আবার ফিরতে পারবো ভাবতে পারিনি। মাছ ধরতে পারাটা তো আরো বড় ব্যাপার। মূলত 2 মাস আগে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ মারাত্মক আকার ধারণ করলে দক্ষিণ লেবাননের উপকূলীয় এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েলি বাহিনী, যে কারণে জীবিকা নির্বাহের একমাত্র পথ মাছ শিকার বন্ধ হয়ে বিপাকে পড়েন মৎস্যজীবীরা। সপ্তাহখানেক আগে উপকূলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 জেলে নিহত হন। আবার যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে তেল আবিবের হামলার কারণে অনেক জেলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমনকি লেবাননের সেনারাও জেলেদের নিরাপত্তা ইস্যুতে নিজ দায়িত্বে মাছ ধরতে যেতে বলেছেন, যে কারণে প্রাণ হাতের মুঠোয় নিয়ে সাগরে নামতে হচ্ছে জেলেদের। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনায় জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে তেহরান। বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন, বিশেষ করে পরমাণু ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই এই বৈঠক শেষ হয়েছে বলে জানা গেছে। এদিকে ব্রিটেন জানিয়েছে, আশঙ্কা প্রকাশ করে বলেছে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম শত্রু দেশ ইরান। বিগত কয়েক বছর ধরে পারমাণবিক শক্তিধর দেশটি মার্কিন মিত্রদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি রয়টার্স জানায় 6000-এর বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে তেহরান। পশ্চিমাদের এমন উদ্বেগের মধ্যেই এবার পরমাণু কর্মসূচি ইস্যুতে ইউরোপের 3 দেশের সঙ্গে বৈঠক করেছে ইরান। তেহরান জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কর্মকর্তাদের সঙ্গে ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকরা বৈঠক করেছেন। সাম্প্রতিক দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন, বিশেষ করে পরমাণু ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের জনগণের স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংলাপ ইস্যুতে অটল আছে তেহরান। তবে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, কোনো সিদ্ধান্ত ছাড়াই এই বৈঠক শেষ হয়েছে। এদিকে ব্রিটিশ বিদেশি গোয়েন্দা প্রধান রিচার্ড মুর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। মুর আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যাপক ক্ষতির মুখোমুখি হলেও তেহরান নিজেদের পরমাণু কর্মসূচি ইস্যুতে আগের অবস্থানেই আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
ক্ষমতা গ্রহণের আগেই চীন ও রাশিয়া সহ ব্রিক্স সদস্যদের কড়া হুঙ্কার দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডলারের প্রভাব রুখতে বাজারে নতুন মুদ্রা নিয়ে আসলে সদস্য দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে অভিবাসন ও পণ্যের শুল্কারোপ নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাদের মাঝে। ভারতীয় বংশোদ্ভূত বিশ্বস্ত ক্যাশ প্যাটেলকে এফবিআই এর প্রধান হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। নির্বাচনে জয়ের পরই নতুন প্রশাসন সাজানোয় মনোযোগ দেন ট্রাম্প। একে একে বিভিন্ন পদের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেন। হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রিসভার 15 জন সদস্যের নাম আসতে থাকে সামনে। এরই ধারাবাহিকতায় এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই প্রধানের নাম ঘোষণা করলেন ট্রাম্প। বর্তমান প্রধান ক্রিস্টোফার রে এর মেয়াদ শেষ হতে না হতেই প্রকাশ করা হলো ভারতীয় বংশোদ্ভূত এবং ট্রাম্পের বিশ্বস্ত কাশ প্যাটেলের নাম। 2017 সালে তৎকালীন এফবিআই প্রধান জেমস কমিকে বরখাস্ত করে ক্রিস্টোফার রেকে নিযুক্ত করেছিলেন ট্রাম্প। তবে 2022 সালে মারে লাগোতে তার রিসোর্টে তল্লাশি চালানোর পর থেকে এই সংস্থাটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অর্থোডক্সের বাইরে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাম প্রকাশ করা এরই মধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক। এদিকে চীন ও রাশিয়া সমর্থিত জোট ব্রিক্সে অনেকটা চূড়ান্ত হয়েছে ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা চালুর কার্যক্রম। এ নিয়ে বেশ ক্ষুব্ধ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা হলে ভারত, চীন, রাশিয়া সহ ব্রিক্সের দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এমন বক্তব্যে কিছুটা শঙ্কিত নতুন যোগ দেয়া বেশ কয়েকটি সদস্য দেশ। এর আগে মেক্সিকো, চীন ও কানাডা থেকে আসা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর কথা জানান ট্রাম্প। অবৈধ অভিবাসন সমস্যা ও মাদক পাচারের প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে অভিবাসন ও অর্থনীতি নিয়ে বৈঠক করেন ট্রাম্প। এর আগে মারে লাগোতে ট্রুডোর সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। তার এই বৈঠকে দুজনেই বেশ সন্তুষ্ট। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত হতে পারে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। ঘুষ কেলেঙ্কারি ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। বলেন, প্রত্যেক আঘাত আদানি গ্রুপকে আরও শক্তিশালী করে তোলে। এদিকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল কয়েকদিন ধরেই আদানি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। মোদী সরকারের বিরুদ্ধে আদানির পক্ষ নেওয়ার অভিযোগ আনে বিরোধী দলের নেতাকর্মীরা। যদিও এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি মূল ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা গৌতম আদানি, এবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি নিয়ে মন্তব্য করলেন তিনি। স্থানীয় সময় শনিবার ভারতের রাজস্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তিনি। মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানার পর প্রথম জনসম্মুখে আসেন এই ধনকুবের। ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও অনেকবার এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা। প্রতিটি আক্রমণ আদানি গ্রুপকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধা তাদের আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে বলে জানান ভারতীয় এই ধনকুবের। with any violation of the FCPA or any conspiracy to obstruct justice. Yet, in today's world, negativity spreads faster than facts. And as we work through the legal process, I want to reconfirm our absolute commitment এদিকে আদানি সহ বাকি 3 জনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভারতকে কোনো তথ্যই দেয়নি মার্কিন আদালত। স্থানীয় সময় শুক্রবার এই কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, অভিযুক্তদের সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত নোটিশ পাঠানোর কোনো অনুরোধ করা হয়নি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। পাচারের অর্থে অফশোর কোম্পানির নামে কেনা হয়েছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা। তালিকায় সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান, নজরুল ইসলাম মজুমদার,
সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ অনেকের নাম রয়েছে। দেশটির আবাসন খাতে এসব ব্যক্তির বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ডের বেশি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায়, এসব ব্যক্তিদের নামে দেশটির বিভিন্ন স্থানে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ানও। সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে। 2022 সালে খবর বেরিয়েছিল লন্ডনের শায়ানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের প্রায় 16 কোটি পাউন্ড মূল্যের 300টির বেশি সম্পদ রয়েছে। রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকা সন্ধান পেয়েছে অবজারভার। দেশটিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনিও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80,00,000 পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বপ্ন দেখিয়েছিলেন। মালিহা সুরবর্দী, সময় সংবাদ। সুইডেনে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গাড়িতে বিশেষ শীতকালীন চাকা ব্যবহার বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। শীতকালীন চাকা ব্যবহার না করলে জরিমানার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শীত প্রধান উত্তর ইউরোপের দেশ সুইডেন, যেখানে শীতের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে রাস্তাঘাট। এই পরিস্থিতিতে সাধারণ চাকায় গাড়ি চালানো প্রায় অসম্ভব। দেশটিতে অক্টোবর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত গাড়িতে শীতকালীন চাকা ব্যবহার করা হলেও ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তা বাধ্যতামূলক। নিয়ম না মানলে গাড়ি চালকের জরিমানার পাশাপাশি বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্সও। সুইডেনে শীত এবং গ্রীষ্মের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন চাকার ব্যবহার। পরিস্থিতি বিবেচনায় সাধারণত 16 এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শীতকালীন চাকা ব্যবহার নিষিদ্ধ। এই গাড়ির চাকাটা শীতকালেই শুধু ব্যবহার করা হয়। এই গাড়ির চাকার মধ্যে এক ধরনের বিশেষ ফিন দেওয়া আছে, যেটা বরফের মধ্যে আমাদের চলতে অনেক সুবিধা হয়। এই 1 তারিখের মধ্যে যদি গাড়ির চাকা পরিবর্তন করা না হয় তাহলে আপনাকে পুলিশ হয়তো জরিমানাও করতে পারে। সুইডেনে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শীতের রাস্তায় বিভিন্ন পরিস্থিতিতে ঝুঁকি মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। দেশটিতে সড়ক দুর্ঘটনায় এখনো প্রতি বছর মারা যান 200-র বেশি মানুষ। তবে এই সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে সুইডিশ সরকার। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। চীনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। দেশটির জিওলজিক্যাল ব্যুরো বিষয়টি জানিয়েছে। খনিটিতে 1000 টনের বেশি স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করছেন গবেষকরা, যার আনুমানিক মূল্য 600 বিলিয়ন ইউয়ান। এর আগে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ 930 টন স্বর্ণ পাওয়া গেছে। খননের কাজে যুক্ত সংস্থাগুলো জানিয়েছে খনির 2000 মিটার গভীরে 40টি স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় 30 টন সোনা মজুদ রয়েছে। খনিটি চীনের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে চলছে নানা আয়োজন। বেলজিয়ামের ব্রাসেলসে শুরু হয়েছে বড়দিনের ছুটি। বর্ণির আলোয় সাজানো হয়েছে রাস্তাঘাট, বসেছে ক্রিসমাস মার্কেট। উৎসবের আমেজ লেগেছে স্লোভেনিয়ায়। দেশটির বাসিন্দাদের উপস্থিতিতে আলোকিত করা হয় রাজধানী লুব্লিয়ানার পথঘাট।
অস্ট্রিয়াতেও প্রদর্শিত হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের সময়ের নানা দৃশ্য। চারপাশে সাত সাজ রব, রাতের আধারে আলো ছড়াচ্ছে ক্রিসমাস ট্রি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনকে সামনে রেখে ইউরোপের দেশ বেলজিয়াম সেজেছে বর্ণিল আলোয়। রাজধানী ব্রাসেলসে বাহারি খাবারের পসরা বসিয়েছেন দোকানিরা। কোথাও পাওয়া যাচ্ছে চকলেট, কোথাও আবার বিভিন্ন ধরনের মশলা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে ভালো বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। শিশুদের আনন্দ দিতে রয়েছে বিভিন্ন ধরনের রাইড। আগামী 5 জানুয়ারি পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই ক্রিসমাস মার্কেট। ক্রিসমাসের আমেজ শুরু হয়েছে ইউরোপের আরেক দেশ স্লোভেনিয়ায়। স্থানীয় সময় শুক্রবার আলোকিত করা হয় রাজধানী লুবলিয়ানার রাস্তাঘাট। এ সময় উপস্থিত ছিলেন শহরটির মেয়র। উৎসবের এই মৌসুমে সবার জন্য শুভকামনা জানান তিনি। এই আয়োজনে মুগ্ধ বাসিন্দারা। আনন্দ উদযাপনে পিছিয়ে নেই অস্ট্রিয়াও। যীশু খ্রিস্টের জন্মের সময়ের অনেক দৃশ্য প্রদর্শিত হয় মঞ্চে। এতে সংযোজন করা হয় খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের বেশ কিছু চরিত্রও। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং ক্ষমতা গ্রহণের আগেই ব্রিক্সের সদস্যদের কঠোর বার্তা ট্রাম্পের। নতুন মুদ্রা বাজারে আনলে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি। বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।